মনে হচ্ছে যে আমার কোনো পরিচয়ই নেই, আমার একটাই পরিচয়, এটা হচ্ছে ওনার স্ত্রী। 3 মাস পরে নির্বাচন করব কি করব না এ ব্যাপারে একেবারে কোনো ধরনের চিন্তা আমি করিনি। যে অনিয়মের কারণে বোর্ড বিলুপ্ত করে অ্যাডহক কমিটি বসাতে পারবে। নারী ক্রিকেটার্সদের ম্যাডাম চাহিদা খুব লিমিটেড, মানে ইটস নট যে ওনারা বিশাল কিছু চাচ্ছে, কারণ ট্যালেন্ট তো আকাশ থেকে টপকে পড়বে না, ট্যালেন্ট তো ডেভেলপ করতে হবে। কে কি ভাবলো, কে কি বললো এ ব্যাপারে অনেস্টলি আমার সময়ও নেই। ওনার লিডারশিপ স্টাইলটা ভেরি ইনক্লুসিভ, যে আপা আপনাকে যে উইংগুলোর দায়িত্ব দেওয়া হলো আপনি আপনার মতো করে আপনার দায়িত্ব পালন করবেন। সো ধরেন 1.5 মাসের মাথায় কিন্তু আমরা ইলেকশন রিলেটেড সব স্টেপস নেওয়া শুরু করব। আপু আসলে বিসিবিতে যে আশাটা আপনার একদম হুট করে, এই জার্নিটা আসলে কিভাবে হলো, বা যদি পুরো বিস্তারিত একটু বলতেন। যে আই থিঙ্ক যেদিন একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, আমাদের মাননীয় বিচারপতি, সাবেক বিচারপতি AK আসাদুজ্জামান, উনি মনে হয় তদন্ত কমিটিটাকে হেড করছিলেন, যে গত বোর্ডের বেশ কিছু অনিয়ম চলে এসেছিল এই তদন্ত কমিটির রিপোর্টে, এবং এই অনিয়মের প্রেক্ষিতেই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল আমাদের কমিটিটাকে বিলুপ্ত করলেন এবং অ্যাডহক কমিটি আমাদেরকে নিয়োগ দিয়ে আমাদেরকে সে জায়গায় বসালেন। তো প্রথমত আমার মনে হয় ঘোষণা দেওয়ার অ্যাডহক কমিটির সদস্য কারা 1 কি 2 দিন আগে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল এ ব্যাপারে। তো আমার প্রথম কাজটা হচ্ছে, আমি তো একজন আইনের মানুষ, প্রথমেই আমি আইনটা চেক করেছি যে আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের আইনে কি এই ক্ষমতাটা দেয়া আছে কিনা। তো দেখলাম স্পষ্ট করে আইনে তাদেরকে ক্ষমতা দেয়া হয়েছে যে অনিয়মের কারণে বোর্ড বিলুপ্ত করে অ্যাডহক কমিটি বসাতে পারবে। ধারাটা সঠিক আমার মনে নেই। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একটা গঠন করে একটা আইন আছে, সেই আইনেরই একটা ধারাতে সুনির্দিষ্ট করে বলা আছে যে এই ক্ষমতাটা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলকে দেয়া আছে। সো দেখলাম যে আইন অনুযায়ী কাজগুলো হয়েছে। সো তখন আমাকে বলা হলো যে এরকম অ্যাডহক কমিটি, এটার মেয়াদ হবে 3 মাস। এই 3 মাসের জন্য আমাদেরকে নিয়োগ দেওয়া হলো, এবং আমাদের মূলত দায়িত্ব দুটো হবে। একটা হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করা বিসিবির, এবং সেকেন্ড দায়িত্বটা হবে একটা নির্বাচন দেয়া। সো এটা শুনে আমার মনে হলো যে এখানে হয়তো আমার কন্ট্রিবিউট করার কিছু আছে। বিশেষ করে আমার যে ব্যাকগ্রাউন্ডটা ওটার কথা ভাবলাম, যে ধরেন এই উইমেন্স ক্রিকেট নিয়ে একটা নিরাপদ পরিবেশ নিয়ে একটা অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি যদি আমি এই 3 মাসের মধ্যেও ইফ আই ক্যান পুট ইন প্লেস এরকম একটা সিস্টেম, তাহলে যদিও বাস্তবায়নটা নির্ভর করবে আগামী নির্বাচিত বোর্ড যারা আসবে, বাট কিছু দূর হলেও একটা অবদান রাখার জায়গা আমার আছে, একটা স্কোপ আছে। সো এটা ভেবেই আমি দায়িত্বটা নিলাম, কারণ আমাকে যারাই চেনে পেশাগত দিক থেকে তারাই জানে যে কোনো দায়িত্ব আমি নেই না শুধু পজিশনটার জন্য, আমি সেই দায়িত্বটাই নেই যদি আমার মনে হয় আমার কন্ট্রিবিউট করার কিছু আছে। এবং আমার বিশ্বাস, হয়তো বিশ্বাসটা ভুল, বাট আমার বিশ্বাস যে যারা সমালোচনাও করছে এই ব্যাপারগুলো নিয়ে, তারাও জানে আমার প্রফেশনালিজম নিয়ে, তারাও ফ্যামিলিয়ার আমার প্রফেশনালিজম নিয়ে, যে আমি কোনো কাজ নেব না আমি যদি জানি যে এই কাজটা আমি করতে পারবো না। সো আমার মনে হয়েছে যে আমি কাজ করতে পারবো, ছোট হলেও অল্প হলেও কিছু অবদান রেখে যেতে পারবো, তাই আমার এই অ্যাপয়েন্টমেন্টটা বা এই অফারটা অ্যাকসেপ্ট করা। লিগ্যাল নোটিশটা যেটা জারি করেছিলাম বিসিবির ওপরে, সেই সূত্র ধরেই আমার মনে হয়েছে আমার হয়তো কিছু একটা অবদান রাখার আছে। এবং এখনও আমি দেখেছি আমাদের কিন্তু অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি, এত বছর ধরে এতগুলো বোর্ড ছিল, একটা অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি করা হয়নি, মানে এরকম ন্যূনতম একটা জিনিস করা হয়নি। সো আমি চাচ্ছি প্রায়োরিটি বেসিসে একটা অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি আমরা করব, এবং একটা সিস্টেম উই ওয়ান্ট টু পুট ইন প্লেস, যাতে করে এ ধরনের অভিযোগ যখন আসে একটা প্রপার সুষ্ঠু এনকোয়ারির মাধ্যমে আমরা একটা কি বলবো ন্যায় বিচার পাওয়া যায়। না রোয়িংয়ের দায়িত্ব পেলেন, এবং আপনি 3টা দায়িত্ব যদিও একসাথে, তো এই যে এই দায়িত্বে যখন আসার পর আপনি এখানে আসলে ঘাটতিগুলো কি দেখলেন, এবং আপনার আসলে কি কি কাজ করার আছে বলে আপনি মনে করেন আর কি? জি জি, অনেকগুলো, আমি কয়েকটা আপনাকে বলি, কারণ ইতিমধ্যে তো আমাদের ন্যাশনাল ক্রিকেট টিমের সাথে বসা হয়েছে, এবং ওনাদের মুখ থেকেও অনেক কিছু শুনলাম, যেটা শুনে আমার মনে হলো এখনও কিন্তু কি বলবো সিস্টেমিক ডিসক্রিমিনেশনটা আছে। মানে নারী ক্রিকেটার্সরা যেসব ফেসিলিটিস পাচ্ছে আর আমাদের পুরুষ ক্রিকেটার্সরা যে ফেসিলিটিস পাচ্ছে, এর মধ্যে একটা বিশাল কি বলবো বৈষম্য আছে। কারণ ওনারা
কম্প্যারেটিভলি অনেক কম ফেসিলিটিস পান। ওনাদের যে নিডসগুলো প্রপারলি ক্রিকেট খেলতে হলে যা 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 প্রয়োজন সেগুলো কিন্তু এখনও প্রায়োরিটি না। প্রায়োরিটি হচ্ছে আমাদের মেন্স ক্রিকেট। সো এই জায়গায় কিন্তু কাজ করার আছে, কারণ ওনাদেরকে যদি আমরা সাপোর্টটা না দিই তাহলে কিন্তু উইমেন্স ক্রিকেট কি বলবো ফ্লারিশ করবে না বাংলাদেশে। আমরা তো চাই উইমেন্স ক্রিকেট ফ্লারিশ করুক কারণ এনারা যখন বাইরে যাচ্ছেন জিতে আসছেন তখন মিনিমাম তো এতটুকু তারা এক্সপেক্ট করেন। আর আমি এই উইমেন্স উইংয়ের সবার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের সাথেও বসলাম এবং ওনারাও আমাকে একটা কথা বললো, যেটা বলে শুনে আমার খারাপই লাগলো। ওনারা বললো যে দেখেন আমাদের নারী ক্রিকেটার্সদের ম্যাডাম চাহিদা খুব লিমিটেড, মানে ইটস নট যে ওনারা বিশাল কিছু চাচ্ছে আমরা দিতে পারছি না, তা না, খুবই লিমিটেড। ওনারা কিছুই পাচ্ছে না, ওনারা বেসিক কিছু জিনিস চায়, চেয়ে বলে এটাই ঠিক আছে আমরা এটা দিয়ে ম্যানেজ করছি। তো এরকম একটা মানে কি বলবো এরকম একটা পরিবেশ কেন হবে? মানে আমি যখন দেশকে রিপ্রেজেন্ট করছি, দেশের যেই স্পোর্টটা সবচেয়ে বেশি অ্যাটেনশন পায়, যেটার জন্য আমরা পুরো বিশ্বে পরিচিত এবং চিহ্নিত, সেখানে নারী ক্রিকেটার্সরা কি তাদের মানে এর থেকে বেশি চাহিদা হওয়াটাই স্বাভাবিক না? তো আমার ওই জিনিসটা খারাপ লেগেছে। তো আমার মনে হচ্ছে এই দিকে কাজ করার অনেক উপায় আছে, যে বৈষম্যটা যাতে আমরা দূর করতে পারি, তাদের যা যা ফ্যাসিলিটিস দরকার সেই ফ্যাসিলিটিসগুলো তাদেরকে দিতে পারি। এর মধ্যে আপনি তো শুনেছেন আমার সেকেন্ড ইস্যুটা ছিল ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, যে তাদের তো স্যালারিও বাড়ানো হয়েছে, নারী পুরুষ নির্বিশেষ স্যালারিগুলো বাড়ানো হয়েছে। সো এটাও গুরুত্বপূর্ণ, এখানেও তো কিছু দূর বৈষম্য আছে, সেদিকেও আমাদের কাজ করতে হবে। তারপরে থার্ড ছিল সেফটি, যেটা আমার মনে হয় একটা গুরুতর সমস্যা। সেফটি বলতে আমি বলছি হয়রানি মুক্ত একটা পরিবেশ, যাতে তারা ট্রেনিং নিতে পারে, ক্রিকেট খেলতে পারে। সো এটা আরেকটা বড় চ্যালেঞ্জ। তারপরে হচ্ছে গিয়ে লিমিটেড ম্যাচ অপরচুনিটিস। এই যে আমি তো শুনতে পারছি নামাতেই পারিনি এই গত 1-2 বছর ম্যাচেস ঠিক মতো। তো ম্যাচ যদি আমরা নামাতে না পারি তাহলে ওনারা ট্রেনিংটা কোথায় হবে, ওনাদের ডেভেলপমেন্ট কিভাবে হবে অ্যাজ ক্রিকেটার্স? তো এটা আমাদের এনশিওর করতে হবে যে আমরা যাতে যত মানে হাই ফ্রিকোয়েন্সিতে পারি একটার পর একটা ম্যাচ নামাতে পারি, অর্গানাইজ করতে পারি, যাতে ওনাদের সুযোগটা হয় একেবারে মানে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার জন্য যে রেডিনেসটা প্রয়োজন সেটা ওনাদেরকে আমরা উপহার দিতে পারি যদি আমরা স্কেজুল করতে পারি একটার পর একটা ম্যাচ। আরেকটা যেটা মনে হলো, একটা পাইপলাইন তৈরি করতে হবে একদম স্কুল পর্যায় থেকে, স্কুল ক্রিকেট থেকে শুরু করে উপরের দিকে, যেখান থেকে নতুন নতুন ট্যালেন্ট বেরিয়ে আসবে। কারণ ট্যালেন্ট তো আকাশ থেকে টপকে পড়বে না, ট্যালেন্ট তো ডেভেলপ করতে হবে একদম স্কুল পর্যায় থেকে ন্যাশনাল লেভেল পর্যন্ত। সো সেই পাইপলাইনেও অনেক সমস্যা আছে যা মনে হচ্ছে। আর সবাই তো বিকেএসপি থেকেই মেয়েদের নারী ক্রিকেটাররা বেশিরভাগই বিকেএসপি থেকে আসে। আপনি স্কুল ক্রিকেটের কথা বলছেন, এই স্কুল ক্রিকেট তো ছেলেদেরটাই এখনো পর্যন্ত আসলে এস্টাবলিশ মানে খুব একটা প্রপারলি করতে পারেনি। সো আমি যা প্রাইম ব্যাংক এটা একটা উদ্যোগ নিয়েছেন। এই যে 3 মাস আপনাদের অ্যাডহক কমিটির একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, এই 3 মাসে আসলে আপনার নিজের ব্যক্তিগত ভিশনটা আসলে কি? 3 মাস তো খুবই লিমিটেড একটা সময়, খুবই অল্প সময়। সো এর মধ্যে তো সব সমস্যার সমাধান আমরা করতে পারবো না। তো আমি যেভাবে ব্যাপারটাকে অ্যাপ্রোচ করছি যে 3 মাসে প্রায়োরিটাইজ করতে চাচ্ছি যে এই 1-2 বা 3টা জিনিসকে আমি প্রাধান্য দিয়ে এগুলো করে আমরা নির্বাচিত বোর্ডের কাছে হ্যান্ড ওভার করে চলে যাব। সো তার মধ্যে আমি চাচ্ছি অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি নিয়ে কাজ করা। ইমিডিয়েটলি আমরা অলরেডি স্টেপস নিয়েছি একটা অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি তৈরি করার ব্যাপারে। তারপরে আমি চাচ্ছি কমপ্লেইন্টস ডিপার্টমেন্টেরও দায়িত্ব যেহেতু আমাকে দেওয়া হয়েছে, আরেকটা জিনিস আমার মনে হচ্ছে যে কমপ্লেইন্টের যে মেকানিজমটা অভিযোগ দায়ের করা, শুধু যৌন হয়রানি না, এটা নারী পুরুষ নির্বিশেষ যদি কোনো অভিযোগ থাকে এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। কারণ অনেকে জানেই না কোথায় এবং কিভাবে অভিযোগ দায়ের করতে হবে। সিম্পলিফাই করতে হবে। তো একটা কমপ্লেইন্ট ফাইল করার পরে যে এনকোয়ারিটা হবে সেটাকে আমাদের ট্রান্সপ্যারেন্ট বা স্বচ্ছ করতে হবে। সো এই একটা কমপ্লেইন্ট মেকানিজম যেটা আছে ওটাকে আরেকটু বলিষ্ঠ করে তোলা, আরেকটু এফেক্টিভ করে তোলা, এই দিকে আরেকটা কাজ করতে চাচ্ছি। এবং আরেকটা জিনিস আমি জানি না এটা সম্ভব হবে কি না, যে বিপিএলও তো আসছে। সো আমরা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব যে এখানে কোনো ধরনের ব্যাঘাত যাতে না ঘটে, যদিও এটা আমাদের টার্মের পরে। হ্যাঁ মানে 3 মাস তো খুব অল্প সময়,
এখানে ধরেন দায়িত্ব তো তিনটা, মানে দুটো তো দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে ডে টু ডে অ্যাক্টিভিটিস পরিচালনা করা, এবং আরেকটা হচ্ছে ইলেকশন। সো ধরেন 1.5 মাসের মাথায় কিন্তু আমরা ইলেকশন রিলেটেড সব স্টেপস নেওয়া শুরু করব। আর এর মধ্যে কিছু কিছু সিস্টেমিক চেঞ্জ, আমি যেরকম একটা অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি যেটা আপনাকে বললাম, আরেকটা হচ্ছে অভিযোগ দায়ের করার যে মেকানিজমটা, এটাকে আর একটু কার্যকর করা, এফেক্টিভ করা এবং সহজ করা। সো এরকম কয়েকটা বিষয় আমি ফোকাস করতে চাচ্ছি। আর কিছু দূর হলেও চেষ্টা করব যে বোর্ডে আমাদের নারী ক্রিকেট টিমের হয়ে একটু নেগোশিয়েট করে ফ্যাসিলিটিসগুলো নেওয়া। কারণ অনেক সময় দেখা হয় মাঠ একটা, পুরুষ মেন্স ক্রিকেট টিমকে প্রাধান্য দেওয়া হচ্ছে প্র্যাকটিসের ব্যাপারে, আর যদি তাদের প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে নারীরা প্রাধান্য পাচ্ছে। সো এই দিকগুলোতে তাকাতে হবে যে আচ্ছা আমরা অ্যাকোমোডেট করব, আমরা বলছি না যে মেন্স ক্রিকেট টিমকে বাদ দিয়ে দিই, বাট আমাদেরকেও সুযোগটা একটু করে দেন যে এই ডিসপ্যারিটিটা যে আছে ফ্যাসিলিটিসে সেটা কমানোর চেষ্টা। সো এগুলো তো আমার মনে হয় 3 মাসে অনেক গুরুতর কয়েকটা দায়িত্ব, সময় তো হাতে খুব কম। না, এখন আমার পুরো ফোকাসটা হচ্ছে এই 3 মাসে আমার উপরে যে দায়িত্বগুলো দেয়া হয়েছে, বিশেষ করে 3টা ডিপার্টমেন্টের, এই দায়িত্বগুলো সুন্দর করে পালন করা। আমার পুরো ফোকাসটাই হচ্ছে কাজ এন্ড দায়িত্বগুলো পালন করা। 3 মাস পরে নির্বাচন করব কি করব না এ ব্যাপারে একেবারে কোনো ধরনের চিন্তা আমি করিনি, অ্যান্ড ভেরি লাইকলি আমি করবো না নির্বাচন। সো 3 মাসের কাজটা যাতে ঠিকমতো করে যেতে পারি, কিছু হলেও যাতে মানুষ বলে যে না। আপনাকে সবাই চাচ্ছে এই ব্যাপারটা, যে বোর্ডে চাচ্ছে, কারণ যেহেতু আপনি যেভাবে আসলে এখন পর্যন্ত যেভাবে ফাইন্ড আউট করেছেন আসলে যে নারীদের যে প্রবলেম হলো, 3 মাস পরে তো আপনি মানে বৃহদাকার কাজগুলো করতে পারবেন না, যদি বোর্ডে আসেন তাহলে অনেকগুলো করতে পারবেন। মানে জনগণের মানে ক্রিকেটারদের স্বার্থে কি আসলে না, আমি কাজেই ফোকাস করতে চাই অনেস্টলি আপাতত। সো আমি 3 মাস কাজগুলো একটু সুন্দরভাবে আমাকে করতে দেন। আরেকটা জিনিস হচ্ছে যে যদি আমি 3 মাস পরে আমার মেয়াদটা যখন শেষ হয়ে যাবে বেরিয়ে যাই, বাইরে থেকে যে আমি কাজ করতে পারবো না ব্যাপারটা তো তেমন না। গত বছরও তো লিগ্যাল নোটিশ জারি করেছিলাম বিসিবির উপরে। সো জবাবদিহিতার জায়গা থেকে তো কাজ করতে পারবো বাইরে থেকে। আর একবার ভিতরে ঢুকেছি, আমি দেখেছি, আমি সমস্যাগুলো উপলব্ধি করেছি। সো এখন কিন্তু আমার আরও বেটার আইডিয়া হচ্ছে যে কী কী সমস্যা আছে, এগুলো কিভাবে সমাধান করা যেতে পারে। সো আমি পুরোপুরি এগ্রি করছি না যে একবার বেরিয়ে গেলে আমি কিচ্ছু করতে পারবো না। জবাবদিহিতা তো কিছু দূর হলেও নিশ্চিত করতে পারবো, লিগ্যাল নোটিশটা একটু কমিয়ে দিয়ে বাট আপাতত ফোকাস করতে চাচ্ছি যে এই 3 মাসের উপরে। এই যে অ্যাডহক কমিটিটা নিয়ে আসলে কথা হয় যে অনেকে অনেক সমালোচনা করছে, আলোচনা করছে সোশ্যাল মিডিয়া বা সরাসরি আসলে, যে বাবাদের বোর্ড বা পরিবারের বোর্ড বলা হচ্ছে। তো এই আলোচনা সমালোচনাগুলো আসলে কিভাবে দেখেন? সব মিলে আলোচনা সমালোচনা দুটোকে খুব স্বাভাবিকভাবে দেখছি। কেন স্বাভাবিকভাবে দেখছি আমি আপনাকে বলি। প্রেক্ষাপটটা আপনার দেখতে হবে। প্রেক্ষাপটটা কিন্তু স্বাভাবিক ছিল না। একটা বোর্ডকে বিলুপ্ত করা হয়েছে, অনিয়মের অভিযোগ শুধু না, তদন্ত করে অনিয়ম বেরিয়ে এসছে, সে কারণে অ্যাডহক কমিটিকে বসানো হয়েছে। সো এরকম একটা প্রেক্ষাপটে সমালোচনা তো হবেই, প্রশ্ন তো উঠবেই। কারণ যে বোর্ডটা ছিল সেই বোর্ডটা তো আর আকাশ থেকে পড়েনি, সেই বোর্ডটার তো নিশ্চয়ই সমর্থক আছে। সো সেই সমর্থকরা তো চুপ করে থাকবে না এখন। তো সমালোচনাটা খুবই স্বাভাবিক। কাকে কি কারণে নিয়োগ দিয়েছে এটা মানে আমার দেখার বিষয়ই না। কারণ যারা নিয়োগ দিয়েছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, বরঞ্চ আপনি প্রশ্নটা তাদেরকে করেন যে আপনারা কেন নিয়োগ দিলেন। আমাকে কি কারণে নিয়োগ দিয়েছে সেই প্রশ্নটা আপনারা তাদেরকে করতে পারেন, কিন্তু দায়িত্বটা আমি কেন নিয়েছি এতটুকু আমি বলতে পারবো। দায়িত্বটা আমি নিয়েছি কারণ আমার মনে হয়েছে আমার এত বছরের যে আইন পেশায় অভিজ্ঞতা, বোর্ডে পরিচালক হিসেবে বোর্ড গভর্নেন্সের যে অভিজ্ঞতা, তারপরে ধরেন আমি স্বাস্থ্য অধিকার নিয়ে যে কাজ করেছি সেটার যে অভিজ্ঞতা, এই সব কিছু আমার মনে হচ্ছে অত্যন্ত প্রাসঙ্গিক আমাকে যে 3টা ডিপার্টমেন্ট দিয়েছে সেটার জন্য, উইমেন্স, কমপ্লেইন্টস, মেডিকেল। সো আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়েছে। আমার মনে হয়েছে হ্যাঁ, 3 মাসে যে দায়িত্বটা আমাকে দেয়া হচ্ছে আমি এটা পারবো, তার জন্য আমি নিয়েছি। আর আমাকে বলছে এর পরিচয় ওর পরিচয়, মানে আমার হাজব্যান্ডের পরিচয়ের কথাই তো আপনি বলছেন যে ওনার কারণে, এটা তো ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল জানবে কি কারণে আমাকে নিয়েছে। আর
সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সমালোচনা যেটা হচ্ছে, মনে হচ্ছে যে আমার কোনো পরিচয়ই নেই, আমার একটাই পরিচয়, এটা হচ্ছে ওনার স্ত্রী, এটা নিয়েও না আমি খুব কি বলবো অবাক হয়েছি বা সারপ্রাইজড হয়েছি বা দুঃখ পেয়েছি তা না। কারণটা হচ্ছে একটা, যে আমাদের সমাজ ব্যবস্থা তো পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আমাদের সমাজ ব্যবস্থা একটা নারী যতই অর্জন করুক না কেন, যাই করুক না কেন, তার পরিচয় হবে তার পরিবারেরই কোনো পুরুষ সদস্যর মানে আত্মীয় হিসেবেই তাকে দেখা হবে। সেটা বাবা হতে পারে, ভাই হতে পারে, স্বামী হতে পারে। সো এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেটা আছে এটাই তো স্বাভাবিক, আমাকে তো এই চোখেই দেখবে। সো আমার অস্বাভাবিক লাগেনি, আমি এটাকে খুব একটা পার্সোনালিও নেইনি, কারণ আমি এত বছর কাজ করে এসেছি, আমি একজন প্রফেশনাল, আমি যে দায়িত্ব নেব আমি প্রফেশনালভাবে দায়িত্বটা পালন করে আমি বেরিয়ে যাব। কে কি ভাবলো, কে কি বলল, এ ব্যাপারে অনেস্টলি আমার সময়ও নেই, একেবারে সময় নেই। আর এই এই এর পরিচয় ওর পরিচয় এর কারণে হয়েছে এটা না, মানে আমার অভিজ্ঞতা বা আমার যদি কোনো অর্জন হয়ে থাকে অর্জন, এ ব্যাপারে কিছু বলে না, আমি কে সে ব্যাপারেও কিছু বলে না, কোনো সম্পর্ক কাউকে ডিফাইন করতে পারে না। বরঞ্চ এটা বলে যে আমাদের সমাজ ব্যবস্থাটা যে পিতৃতান্ত্রিক সে ব্যাপারে অনেক কিছু বোঝায় এই জিনিসটা। সো এর জন্য আমার কিচ্ছু আসে যায় না। তামিম ইকবালকে নিয়ে যেহেতু তিনি দায়িত্বে এসেছেন, তো তামিম ইকবালের পুরো অ্যাক্টিভিটিস আসলে কেমন দেখলেন, তার আসলে এখন পর্যন্ত সব মিলিয়ে কাজগুলো আসলে কেমন দেখলেন, এবং কি আপনি কখনো ক্রিকেট বা স্পোর্টস পছন্দ করতেন, কেমন পছন্দ করতেন যদি একটু শেয়ার করতেন। স্পোর্টস খেলাটা ছোটবেলায় অনেক হতো, কিন্তু বড় হওয়ার পরে খুব একটা হয়নি। কিন্তু আমার বাসায় স্পোর্টস ফ্যানস দিয়ে ভরা, মানে ক্রিকেট ফ্যান থেকে শুরু করে টেনিস ফ্যান থেকে শুরু করে মার্শাল আর্টস ফ্যানস। সো মানে মোটামুটি সারাদিনই স্পোর্টস রিলেটেড কিছু না কিছু কথা চলতেই থাকে। সো এই পরিবেশেই বেড়ে ওঠা। আর তামিম ইকবালের সাহেবের কথা আমি একটাই বলবো যে এবার তো প্রথম কাজ করার সুযোগ হয়েছে ওনার সাথে, এবং প্রথম থেকে আমার যেটা মনে হয়েছে যে ওনার লিডারশিপ স্টাইলটা ভেরি ইনক্লুসিভ। মানে উনি কোনো সিদ্ধান্ত নিয়ে কারো উপর চাপিয়ে দিচ্ছে না, উনি সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তগুলো নিচ্ছে। আমরা তো দুবার বোর্ড মিটিং হয়েছে, এছাড়াও অনেকবার আমাদের বসা হয়েছে বিসিবির বিভিন্ন কার্যক্রম আলাপ করার জন্য। সো এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং উনি প্রথম দিনই আমাকে যেটা বলেছিলেন যে আপা, আপনাকে যে উইংগুলোর দায়িত্ব দেওয়া হলো আপনি আপনার মতো করে আপনার দায়িত্ব পালন করবেন, কারো কথা আপনার শোনার দরকার নাই, কোনো ধরনের হস্তক্ষেপ হবে না। এবং আই অ্যাপ্রিসিয়েট দিস, কারণ এরকম একটা পরিবেশ না হলে আমি হয়তো কাজ করতে পারতাম না। সো আমি এটা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস, যে এরকম একটা ইনক্লুসিভ পরিবেশ যেখানে সবাইকে স্বাধীনতা দিয়েছে যে যার ডিপার্টমেন্টকে নিজের মতো করে পরিচালনা করার। অবভিয়াসলি বোর্ডে তো আমাদের আসতেই হবে, কিছু ব্যাপার নিয়ে বোর্ড অ্যাপ্রুভাল প্রয়োজন, কিন্তু এছাড়া অনেক বোর্ডেই তো আমরা দেখি যে হস্তক্ষেপ করার চেষ্টা করে, ইন্টারফেয়ার করার চেষ্টা করে, চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। সেটা এখন পর্যন্ত আমার মনে হয়নি। আই অ্যাপ্রিসিয়েট দিস, পরিবেশটা এখনো ভালো। আপু অনেক অনেক ধন্যবাদ আসলে বাংলাদেশ প্রতিদিনকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, এবং আপনার এই যে চলমান যে দায়িত্ব, সেই দায়িত্বের জন্য আসলে সবসময় শুভকামনা থাকবে। থ্যাংক ইউ।